দেশে হঠাৎই বেড়েছে হামের প্রকোপ। চলতি মাসে হাসপাতালে ভর্তি 209 শিশু। চাঁপাইনবাবগঞ্জে শয্যা সংকটে মেঝেতে চলছে চিকিৎসা। রেশনিং পদ্ধতিতেও পাম্প থেকে মিলছে না জ্বালানি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বাড়ছে বাকবিতণ্ডা। তদারকিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আধুনিক যন্ত্রপাতির অভাবে ধুঁকছে বগুড়ার বিসিক শিল্পাঞ্চল। মান বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের দাবি শ্রমিক কর্মচারীদের। এবং যশোরের ভবদহ অঞ্চলে ঘেরের বেড়িবাঁধ ভেঙে প্রায় ১,৫০০ বিঘা ফসলি জমি প্লাবিত। ৬ গ্রামের কৃষকের বুড়ো আবাদে স্বপ্নভঙ্গ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ আকারে দেখা দিয়েছে হামের প্রকোপ। বিশেষ করে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর এলাকায় শিশুদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আশঙ্কাজনক হারে। হাসপাতালে শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে শত শত শিশুকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। হাসপাতালের প্রতিটি কোণে শিশুদের কান্নার আওয়াজ আর স্বজনদের চোখে মুখে উদ্বেগের ছাপ। চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই যেন জেঁকে বসেছে সংক্রামক ব্যাধি হাম। গত এক সপ্তাহে কয়েকশো শিশুর শরীরে মিলেছে এই ভাইরাসের উপস্থিতি, যাদের বেশিরভাগেরই বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। মূলত পূর্ণাঙ্গ টিকা না নেয়া শিশুদের মধ্যে দেখা দিয়েছে সংক্রমণের ঝুঁকি। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তিল ধারণের জায়গা নেই ওয়ার্ডগুলোতে। বাধ্য হয়েই নোংরা মেঝেতে বিছানা পেতে শিশুদের চিকিৎসা করাচ্ছেন অভিভাবকরা। আছে অব্যবস্থাপনার অভিযোগও। বেড পাইনি মাঝেতে আছি এভাবেই। আজকে অনেক ছাড় হয়েছে, এখনো প্রায় 200 রুগী আছে, প্রায় 150 রুগী আছে, কারণ বেড মাত্র 20টা। এমন গ্যাঞ্জাম আর এমন মানুষের উপরে মানুষ চাপাচাপি জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো এখানে এমন একটা অবস্থা, চারিদিকে ময়লা আবর্জনার মধ্যে সবাই বাচ্চা নিয়ে শুয়ে থাকছে। চিকিৎসকরা বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমণ রুখতে আক্রান্ত শিশুকে আইসোলেশনে রাখা এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি বলেও জানান তারা। পরিস্থিতি সামাল দিতে বিশেষ পদক্ষেপের দাবি জেলা স্বাস্থ্য বিভাগের। পুরো একটা আলাদা কিডনি ডায়ালাইসিস ইউনিট যেটা এখনো অব্যবহৃত, সেটাকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। ওটার ধারণ ক্ষমতা যদিও 20 জন, কিন্তু ওখানে এখন বর্তমান সময়ে 50 থেকে 80টা রোগী প্রতিদিনই ভর্তি থাকছে এবং ওখানে সেবা নিচ্ছে। এবং ওর বাড়ির আশপাশে ওই সাব ব্লকে যত বাচ্চা আছে 2 বছরের নিচের বাচ্চাগুলোকে আমরা স্বাস্থ্যতে কারা হচ্ছে এই ভ্যাকসিনটা পাই নাই, তাদেরকে আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। আমরা জেলায় গেল 3 মাসে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 4 শিশু। এই সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 6 শতাধিক মানুষ। বর্তমানে চিকিৎসাধীন আরও 70 জন। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপই পারে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে। এখন চাঁপাইনবাবগঞ্জ। এ বিষয়ে জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান ও বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। প্রথমে চলে যাব রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, হঠাৎ হামের প্রাদুর্ভাব কেন আর কি বলছে স্বাস্থ্য বিভাগ, জানাবেন। আসলে আবহাওয়াজনিত কারণে যে হামের প্রাদুর্ভাবটি বেড়েছে এবং একই সাথে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু 3টি বিভাগের আসলে সকলে এখানে চিকিৎসা নিতে আসেন এবং এখানে আইসিইউ আছে শিশুদের জন্য এবং শিশুদের জন্য বিশেষভাবে 120 শয্যা বিশিষ্ট যে ওয়ার্ড রয়েছে, যার কারণে কিন্তু এখানে আসলে সবচেয়ে বেশি চাপ এবং বিভিন্ন এলাকার লোকজন যখন এসেছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে এসেছে, আসলে অভিভাবকরা বোঝেননি যে আসলে এটি হাম হয়েছে।
হয়েছে। পরবর্তীতে রাজশাহীতে কিন্তু শুধুমাত্র মার্চেই 230 জনের আসলে হামের যে উপসর্গ সেগুলো নিয়ে আসার পরে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং যখন ঈদের ছুটির সময়ে 11 থেকে 16 মার্চ পর্যন্ত আইসিইউ সংকট দেখা গেল এবং আইসিইউতে সিরিয়াল বৃদ্ধি পাওয়ার কারণে যে 11 দিনে 33 জন মারা গেল, সেটির পরে আসলে বোঝা গেছে যে হামের যে প্রাদুর্ভাব এবং সেটির কারণে আসলে সংক্রমণ আসলে বেড়েছে। রাজশাহী বিভাগের যে তথ্যগুলো আসলে আমাদেরকে দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যে মার্চের মধ্যেই হাসপাতালে 230 জন আসে, পরে 73 জনকে আসলে পরীক্ষা করা হয়, যার মধ্যে 28 জন পজিটিভ হয়েছে এবং গতকালকে কিন্তু তাদেরকে আইসোলেটেডভাবে 30 নাম্বার একটি ওয়ার্ডে রাখা হয়েছে এবং তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অবস্থায় কিন্তু পুরো বিভাগ জুড়ে কিন্তু যে টিকাদান কর্মসূচি বা হামের যে টিকা কর্মসূচি সেটিকে আসলে বেগমান করা হচ্ছে এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র বা বিভিন্ন সেবা কেন্দ্রগুলো থেকে হামের কোনো উপসর্গ থাকলেই সেটি আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। ইতিমধ্যে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পাবনায় 33 জন, চাঁপাইনবাবগঞ্জে 20 জন এবং রাজশাহীতে 10 জন আসলে হামে আক্রান্ত হয়েছে এবং সেটি প্রত্যেক দিনই আসলে তথ্য নবায়ন করা হচ্ছে। এখন পর্যন্ত গতকাল থেকে 3 জন এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে, তবে সেটি কি উপসর্গ রয়েছে সেটি পরে জানাবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। হামের প্রকোপ নিয়ে আরও জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত আছেন অমিত হাসান। অমিত, হামের প্রকোপ মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আর চিকিৎসকরা কি বলছেন জানাবেন। একটু জানিয়ে রাখি যে সারা দেশের মতো বরিশালেও হাম রোগের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং গত বছরের তুলনায় কিন্তু এবছর সেটি বৃদ্ধি পেয়েছে এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই আসছেন এই রোগের চিকিৎসা সেবা নিতে এবং এখানকার যারা চিকিৎসকরা বলছেন তারা বলছেন যে এমনিতেই যে নিউমোনিয়া, ঠান্ডাজনিত জ্বর, কাশি নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে, তার মধ্যে হামের সংক্রমণ বাড়ায় কিছুটা ভোগান্তিতে তারা সমস্যায় তারা পড়ছেন চিকিৎসার সেবা দিতে। বিশেষ করে বেড সংকুলন না থাকার কারণেও কিন্তু কিছুটা শয্যা সংকটও তৈরি হচ্ছে। এছাড়া একই বেডে দেখা যাচ্ছে 2 জন 3 জন রোগী কিন্তু একসাথে চিকিৎসা নিচ্ছে, যার কারণে এই সংক্রমণটি ছড়িয়ে পড়ার একটি প্রবণতা রয়ে গেছে এবং চিকিৎসকরা বলছেন যে কিছুটা সচেতন থাকলে এই অবস্থায় জ্বর, কাশি থেকে যদি কিছুটা বিরত থাকা যায় সেক্ষেত্রে এই রোগের প্রাদুর্ভাবটা কমবে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি এই দক্ষিণাঞ্চলের একটি অন্যতম প্রধান হাসপাতাল হওয়ার কারণে দেশের বিভিন্ন বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকেই কিন্তু এখানে রোগীরা আসেন চিকিৎসা সেবা নিতে এবং যে কারণে এখানে কিন্তু সবসময় একটি ভিড় লক্ষ্য করা যায় এবং চিকিৎসকরা যেটি বলছেন যে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণে তারা কিন্তু 2টি ওয়ার্ড ইতিমধ্যে সেপারেট করা হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে শিশুদের জন্য। একটিতে এখন পর্যন্ত 10 জন রোগী ভর্তি রয়েছে এবং আরেকটিতেও কিন্তু আজকেও ভর্তি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে দেখা যায় যে প্রায় 30 জন রোগী এখানে কিন্তু প্রতিনিয়ত ভর্তি থাকছে, প্রতিদিনই ভর্তি থাকছে দেখা যাচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে শুধুমাত্র মার্চ মাসে 130 জন শিশু এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং এর মধ্যে 1 জন শিশু কিন্তু এখন পর্যন্ত মারা গিয়েছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে দেখা যাচ্ছে যে প্রতিদিনই 30 জন 40 জন করে এখানে ভর্তি রয়েছে এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েও কিন্তু এখানে অনেক রোগী ভর্তি রয়েছে। প্রতিদিন দেখা যাচ্ছে 200-250 রোগী প্রতিদিন ভর্তি থাকছে এই হাসপাতালটিতে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। রেশনিং পদ্ধতিতেও পাম্প থেকে মিলছে না অকটেন, পেট্রোল, ডিজেল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে বাড়ছে বাকবিতণ্ডা। অন্যদিকে তলানিতে ঠেকেছে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির জ্বালানি তেলের মজুত। এ নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হাজিরা শিউলি, সিলেট থেকে সন্দীপন শুভা এবং কুমিল্লা থেকে মাসুদ আলম। শুরুতে চলে যাব চট্টগ্রামের শিউলির কাছে। শিউলি, ইস্টার্ন রিফাইনারির জ্বালানি তেলের মজুত সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এ নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি ইস্টার্ন রিফাইনারির কাছে আর মাত্র বড় জোর সপ্তাহ চলতে পারে এই তেল শোধনাগারটি, যেহেতু তাদের তেলের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে আসছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং
এই যুদ্ধের কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় সেখান দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না এবং যুদ্ধ শুরু আগে সৌদি আরবের রাস্তানুরা বন্দরে 1 লাখ টনের একটি মাদার ভেসেল আসলে যাত্রার আগেই তারা এই যুদ্ধের মধ্যে পড়ে যায়, সে কারণে সেই জাহাজটি কিন্তু আর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেনি। বর্তমানে সেটি সেখানেই আছে। যেহেতু ইস্টার্ন রিফাইনারি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে তারপর তারা পরিশোধন করে বাজারজাত করে এবং পেট্রোল, অকটেন, ডিজেল, ফার্নেস অয়েল, বিটুমিন, কেরোসিন সহ 13 ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করে এবং দৈনিক গড়ে প্রায় 4,500 মেট্রিক টন জ্বালানি তেল এই ইস্টার্ন রিফাইনারি থেকে বিভিন্ন তেলের ডিপোর মাধ্যমে বিভিন্ন তেল কোম্পানির যে বিপণন কোম্পানি আছে পদ্মা, মেঘনা, যমুনা, সেই অয়েল ডিপোর মাধ্যমে বাজারজাত করা হয়। বর্তমানে যেহেতু তাদের কাছে আর মাত্র আর কয়েকদিনের মজুদ আছে, তাই তার উৎপাদনও কমিয়ে দিয়েছে এবং দৈনিক আগে যেখানে 4,500 মেট্রিক টন তারা উৎপাদন করত, বর্তমানে সেটি 1,000 টন কমিয়ে 3,500 টনে নামিয়ে আনা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই সরকারি যে একমাত্র তেল শোধনাগার সেটি বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পরিশোধিত জ্বালানি তেলের উপরেই পুরোপুরি আরও আমদানি চাপ বাড়বে এবং এক্ষেত্রে সরকারকে আরও বেশি দামে আমদানি করতে হবে এবং ডিজেল সহ অন্যান্য যে ধরনের জ্বালানি এই শোধনাগার থেকে সরবরাহ করা হতো সেটি যেহেতু থাকবে না, সেক্ষেত্রে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে সংকট কিছুটা আরও বাড়তে পারে। যদিও পাইপলাইনে বিভিন্ন জাহাজে করে প্রতিনিয়ত জ্বালানি তেল আসছে। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় আছে, হয়তো মে মাসের দিকে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টনের একটি জাহাজের করে 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আনার প্রক্রিয়া চলছে, তবে সেটি দেশে আসতে আসতে মে মাস নাগাদ বা মে মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে কি হচ্ছে বা কি হবে সে বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে কিছু বলছে না, তবে যতদূর আমরা জানতে পেরেছি হয়তো আর 7ই মার্চ বা 6ই মার্চ পর্যন্ত এই শোধনাগারটি চলবে, তারপর হয়তো এটি বন্ধ হয়ে যেতে পারে। সাধারণত প্রতি 2 বছর পর পর ওভারহোলিং, মেনটেন্যান্স বা নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়, তবে গত জানুয়ারিতে ইস্টার্ন রিফাইনারিতে তাদের ওভারহোলিং হয়েছে, তাই বর্তমানে কোনো ওভারহোলিং বা মেনটেন্যান্সের তাদের দরকার নেই। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম থেকে সব শেষ। জ্বালানি তেল সংকটের আরও খবর জানতে চলে যাব সিলেটের শুভর কাছে। শুভ, পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন কিনা গ্রাহকরা জানাবেন। দেখুন, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে পদ্মা অয়েল ডিপো। আমি শুরুতে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। দেখুন, অবৈধ মজুতদারি, এর পাশাপাশি যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ যে পাচার হয়, তেল পাচার রোধে কিন্তু এখানে বিজিবি মোতায়েন হয়েছে গত 25 মার্চ থেকে এবং নিরবচ্ছিন্নভাবে কিন্তু তারা তাদের যে সেবা সেই সেবাটুকু দিয়ে যাচ্ছেন এবং তাদের টহল নজরদারিও বজায় রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটি সংবাদ সম্মেলন করেছেন 48 বিজিবির পক্ষ থেকে এবং তারা যেটি বলছেন যে আসলে সার্বিকভাবে পরিস্থিতি যাতে কোনোভাবেই অপ্রীতিকর কোনো ঘটনা বা যাতে বিশৃঙ্খল কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, তারা কিন্তু তৎপর রয়েছেন এবং সদা প্রস্তুত রয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। এবং তারা বলছেন যে আসলে সিলেটে অঞ্চলে অন্তত এখন পর্যন্ত সেরকম কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি, যেহেতু সিলেট বিভাগে 114টি পাম্প রয়েছে, সেই পাম্পগুলোতে নিরবচ্ছিন্নভাবেই তেল যাচ্ছে। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা পাম্প ডিলার অ্যাসোসিয়েশন এবং পাম্প ওনার্স যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছিলেন যে আসলে যে চাহিদা বেড়েছে মধ্যপ্রাচ্যের সংকটের কারণেই কিন্তু অনেক চাহিদা বেড়ে যায় এবং সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা তাদের সরবরাহটুকু পাচ্ছেন না এবং তারা বলছেন যে আসলে বিশেষ করে তাদের যে কয়েক লাখ প্রতিদিনই তাদের ঘাটতি থাকে, বিশেষ করে বৃহস্পতিবার থেকে শুরু করে যে ছুটির দিনগুলো থাকে, ছুটির দিনে কিন্তু তাদের ঘাটতিগুলো বেশি থাকে। কিন্তু এখানকার যারা দায়িত্বে রয়েছেন অর্থাৎ ডিপো ইনচার্জ, তিনি বলছেন যে আগে যেরকম চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা সরবরাহ করার চেষ্টা করছেন, তবে অতিরিক্ত চাহিদা আসলে তারা মেটাতে পারছেন না। সেক্ষেত্রে তারা হয়তো বা কিছুটা রেশনিং পদ্ধতিতে তারা এই ব্যবস্থাটি চালু রাখছেন। প্রথমবারের মতো খেলোয়াড়দের ভাতা প্রদান করছে সরকার, আর ভাতা প্রদান শেষে এই মুহূর্তে কথা বলছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা ইনশাল্লাহ পিছিয়ে থাকবো না। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার এবং স্বাভাবিকভাবে আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম বিভিন্ন সেক্টরে এবং ঠিক একইভাবে ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই এবং
আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ বা সাক্ষ্য। আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা যারা ভালো খেলায় যারা ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, পেশা হিসাবে নিতে পারেন, মনোযোগ দিয়ে, মনের আনন্দ দিয়ে যাতে গড়ে তুলতে পারেন একজন খেলোয়াড় হিসাবে নিজেকে। সেজন্যই খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি, যেটি পরিকল্পনা আপনারা যারা নির্বাচনের আগে খেয়াল করেছেন, দেখেছেন, রেডিও টিভিতে পত্র পত্রিকায় দেখেছেন, পড়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই কথাটি কিন্তু আমরা তখন বলেছিলাম, যার বাস্তবায়নের কাজ আল্লাহর রহমতে আমরা আজকে শুরু করলাম। এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতন কিন্তু ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আয়তা যে আনা হয়েছে, এটি শুরু হলো আজকে থেকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় খেলোয়াড়বৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষের জীবন মানকে উন্নয়নের লক্ষ্যে আমরা কিন্তু অন্য সেক্টরেও কাজ করেছি। যেমন নারীদের ক্ষমতায়নের জন্য আমরা এর মধ্যে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করে দিয়েছি। হতে পারে এই মুহূর্তে স্কেলটি ছোট, কিন্তু ধীরে ধীরে আমরা এটিকে ইনশাল্লাহ লক্ষ্যে নিয়ে যাব, আমাদের যে লক্ষ্য সেটিতে নিয়ে যাব। এর বাইরেও আমরা বলেছিলাম আমাদের সমাজের সম্মানী একটি শ্রেণী, বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, মসজিদের ইমাম খতিব সাহেবরা আছেন, তাদেরকে আমরা একটি সম্মানের আওতায় আনতে চেয়েছিলাম। সেই কাজটি আমরা শুরু করেছি, আপনারা নিশ্চয়ই সংবাদের মাধ্যমে এটি দেখেছেন। এর বাইরেও আমরা বলেছিলাম যে আমরা সারা দেশে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক, আমাদের কৃষকের পানির সেচের সুবিধার জন্য সহযোগিতার কারণে হোক, আমাদের ভূগর্ভস্থ পানির যে নেমে যাওয়া সেটিকে রোধ করার জন্যই হোক, আমরা খাল খননের কথা বলেছিলাম, সেটির কাজও আমরা শুরু করেছি। এর বাইরেও আমরা বলেছিলাম যে আমরা এই দেশের কৃষকরা হচ্ছে এই দেশের সবচেয়ে বড় একটি অংশ। আমাদের প্রত্যেকেরই গ্রামে আত্মীয় স্বজন, পরিবার স্বজন আছেন এবং তাদের মধ্যে অনেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সেই কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম যে আমরা কৃষক কার্ড ইন্ট্রোডিউস করব। আজকে আমাদের খেলোয়াড় বন্ধুরা যেমন, তাদেরকে আমরা একটি স্পোর্টস কার্ড দিয়েছি, আপনারা দেখেছেন তাদেরকে যেটা আমরা উপহার দিয়েছি, তার মধ্যে ছোট্ট একটি কার্ড আছে, ব্যাংক কার্ডের মতন স্পোর্টস কার্ড। ঠিক একইভাবে কৃষকদের জন্য আমরা একটি কৃষক কার্ড ইন্ট্রোডিউস করার কথা বলেছি, যেটির মাধ্যমে তাদের কাছে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাই। ইনশাল্লাহ 14ই এপ্রিলে টাঙ্গাইল থেকে এটির পাইলট প্রজেক্টের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এভাবেই আমরা দেশ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ শুরু করেছি, দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার কাজ আমরা শুরু করেছি এবং সেটিরই অংশ হিসাবে আজকে আমরা আমাদের বন্ধুদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, সবার জন্য ক্রীড়া, এই প্রতিপাদ্যেই সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান, তাদের জন্যও কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে যে দেশে বিদেশে সকল ধরনের যে সুবিধা রয়েছে সেরকম সুবিধাগুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই, বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। দেশে বর্তমানে আমরা সকলেই যেটা জানি,
আলোচনাও করি আমরা যখন পারিবারিক আসরে বসি, বন্ধু বান্ধবের আসরে বসি, আমরা সাধারণত মোস্ট অফ দ্য কেসে আমরা কিন্তু ক্রিকেট বা ফুটবল নিয়ে আলোচনা করি। কিন্তু এর পাশেও আমাদের কিন্তু দেশে অনেকগুলো খেলাধুলা আছে, যেমন আর্চারি আছে, বক্সিং আছে, জিমন্যাস্টিক্স আছে, ওয়েট লিফটিং আছে, সাঁতার আছে, প্যারা সুইমিং আছে, যেটাতে বাংলাদেশের ছেলেমেয়েরা ভালো করছে, প্যারা অ্যাথলেটিক্স আছে, অলিম্পিক ক্যারাতে আছে। প্যারা অলিম্পিকে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করেছে মেইন অলিম্পিকের থেকে। এর বাইরে যদি আমরা ধরি টেবিল টেনিস আছে, হুইল চেয়ার বাস্কেটবল আছে, খুব সম্ভব, হ্যাঁ হুইল চেয়ার বাস্কেটবল আছে, এরকম অনেকগুলো খেলা আছে। এই খেলাগুলোকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন আমরা এই কাজটি শুরু করেছি। আমরা আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। সকল উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি সাফ নারী ফুটবল যে গেমস, এটার মধ্যে প্রথমবারের মতন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়নদেরকে আবারও আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং পরিকল্পনা যেগুলো নিয়েছে সেগুলো আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিও হয়েছে তার মাধ্যমে আপনারা দেখেছেন। আমাদের বিভিন্ন বক্তা যে বক্তব্য রেখেছেন তার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। পর্যায়ক্রমিকভাবে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আমাদের যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে আগ্রহী স্পোর্টসের জন্য, তারা যাতে এই সুযোগটা পায় সেজন্য এর মধ্যেই দেখেছেন স্পোর্টস মিনিস্টার উনি ওনার বক্তব্যে বলেছেন যে শিক্ষা কারিকুলামের পাশাপাশি আমরা কারিকুলামের ভেতরে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়। অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। শুধু আচ্ছা বিকালে একটু খেলতে গেলাম বা অফ টাইমে একটু খেলতে গেলাম, নট দ্যাট, সিরিয়াসলি হতে হবে। অর্থাৎ আমরা আসলেই চাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যাতে সত্যিকারভাবে নিজেকে একজন যে যেটাই খেলবে সেটাতে যাতে সে তাকে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিশু কিশোরদের যে প্রতিভা ছিল সেটাকে বের করার জন্য 1976 সালে প্রথম কিন্তু শুরু হয়েছিল। এখানে যারা আমাদের খেলোয়াড় ভাই বোন বন্ধুরা আছে, তোমরা অনেক ছোট ছিলে, তোমরা ছোট ছিলে না আসলে, তোমরা দেখোই না বোধহয় কেউ, এখানে সামনের সারিতে যারা আছেন ওনারা দেখেছেন। 1976 সালে শুরু হয়েছিল বাংলাদেশের শিশুদের ভিতর থেকে প্রতিভাবান যারা আছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কালচারাল সেক্টরে বের করার জন্য নতুন কুড়ি শুরু হয়েছিল। এর মধ্যেই তোমরা শুনেছ, মন্ত্রী সাহেবের বক্তব্য শুনেছে যে আমরা, এবং আমিও বললাম যে ইনশাল্লাহ সামনেই আমরা যেটা করতে যাচ্ছি, কবে ডেটটা জানি, 30 এপ্রিল, রাইট, 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে বিভিন্ন আমরা 7টা খেলা না 7টা ডিসাইড করেছি তো এই মুহূর্তে, 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এইভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলব, পেশাদার খেলোয়াড় গড়ে তুলব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। এবং আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো বেশি সম্মান বয়ে নিয়ে আসবো। কথা অনেক আছে, আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি।
আমি শেষ যেই কথাটা একটা বলতে চাই, এই কথাটা একটু সিরিয়াস, তবে এই কথাটা আমি মিন করি, বিশ্বাস করি, এবং সেই জন্য আমি বলতে চাচ্ছি। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি, খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ এরপরে ঘরের ভেতরে না, ইনশাআল্লাহ খেলার মাঠে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দিন দিন গৌরব হারাচ্ছে বগুড়ার বিসিক শিল্পাঞ্চল। একসময় এই শিল্পাঞ্চলে দেশের কৃষি যন্ত্রাংশের ৮০% তৈরি হতো। এই শিল্পাঞ্চল থেকে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো নানা যন্ত্রাংশ। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির সাথে তাল মিলিয়ে চলতে না পারায় এখন অনেকটাই মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় এই শিল্পাঞ্চল। ব্যবসায়ীরা বলছেন, পৃষ্ঠপোষকতা, পুঁজি ও স্থান সংকুলান না হওয়ায় এগোতে পারছেন না তারা। সাইফুল ইসলাম সাগরের ছবিতে মাজুদুর রহমানের প্রতিবেদন। 1964 সালে বগুড়া ফুলবাড়ি এলাকায় 34 একর জমিতে গড়ে তোলা হয় বিসিক শিল্প এলাকা। 154 প্লটের মধ্যে সবগুলি প্লট বরাদ্দ শেষ হয়েছে অনেক আগেই। 2014 সালে আলাদা বিসিক শিল্প পার্কের প্রস্তাব দেওয়া হলো, তৎকালীন সরকার তা বাতিল করে দেয়। কারখানা ও যন্ত্রপাতি অনেক পুরাতন হয় বর্তমানে অন্যান্য শিল্প এলাকার মতো তাল মিলাতে পারছে না বগুড়া বিসিক শিল্প পার্ক। নতুন যন্ত্রপাতি প্রতিস্থাপন করার দরকার বলে জানালেন ব্যবসায়ীরা। আমাদের প্রযুক্তি লাগবে, প্রযুক্তির সাথে মেশিনারিজ লাগবে, তার সঙ্গে কিছু ক্যাপিটাল লাগবে। অনেক আগেকার প্রযুক্তি, 50-60 বছর আগের যে প্রযুক্তি দিয়ে আমরা উৎপাদন করি, এটাকে আমরা উৎপাদন বাড়াতে গেলে আমাদের আধুনিক মেশিনপত্র দরকার। আর কৃষি যন্ত্রপাতি মান বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের উপর নজর দেওয়ার দাবি শ্রমিক কর্মচারীর। আমাদের যদি আরও ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে বিদেশ থেকে যে মালগুলো আসে সেই মালগুলোর সাথে আমরা ওই প্রোডাক্টগুলো তুলনা করতে পারবো। উন্নত মানের প্রশিক্ষণ নিয়ে সেই মালগুলো তৈরি করে বিদেশের মালের সাথে আমরা কন্টেস্ট করতে পারবো, তুলনা করতে পারবো। বগুড়া বিসিক শিল্প এলাকার মান উন্নয়নে বিনিয়োগের পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি বিসিকের এই কর্মকর্তার। আধুনিক মেশিন যদি আমি চতুর্থ শিল্প প্রজন্মের আমি যদি মেশিনারি স্থাপন করি, সেক্ষেত্রে কিন্তু আলাদা বিদ্যুতের লাইন, ডেডিকেটেড লাইন থাকা লাগবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটা যদি আমরা দিতে পারি সমন্বিত সব সরকারি দপ্তর মিলে, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে শিল্পের একটা বিপ্লব ঘটবে। এই জন্ম থেকে এখন পর্যন্ত নতুন কোনো জায়গা না থাকায় নতুন উদ্যোক্তারা তারা নতুন শিল্পাঞ্চল করতে পারছে না। পাশাপাশি এখানে যে ইউনিটগুলো রয়েছে তা অত্যন্ত পুরাতন মেশিনপত্র দিয়ে তৈরি। নতুন করে যুগের সাথে তাল মিলাতে গেলে এখানে নতুন যে যন্ত্রপাতি তার সংযোজন করার প্রয়োজন, আর এই জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। বগুড়ার বিসিক শিল্প অঞ্চল থেকে মাজেদুর রহমান, এখন। যশোরের মনিরামপুরের ভবদহ অঞ্চলে টেকা নদী ঘেঁষা ঘেরের বেড়িবাঁধ ভেঙে গিয়ে প্রায় ১৫০০ বিঘা ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে ৬ গ্রামের কৃষকদের বুড়ো আবাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এনামুল হকের ছবিতে বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে। যশোরের মনিরামপুর, অভয়নগর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। এখানে ৫২টি ছোট বড় বিল রয়েছে। মুক্তেশ্বরী, শ্রী ও হরিসহ নদী রয়েছে বেশ কয়েকটি। জোয়ার ভাটার সঙ্গে এসব বিলের পানি ওঠানামা করে, তবে দীর্ঘদিন ধরে পলি জমে নাব্যতা কমে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, সুজাতপুর পল্লীমঙ্গল মৎস্যঘেরের পানি সেচ দিয়ে বড় আবাদের সিদ্ধান্ত নেয় ঘের মালিক পরিচালনা কমিটি। সে অনুযায়ী প্রায় 1 মাস ধরে 40টি মেশিনের মাধ্যমে পানি সেচ চলছিল। তবে সেচের পানির অতিরিক্ত চাপে ওই ঘেরের দক্ষিণ পাশের টেকা নদী ঘেঁষা বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে যায়। এতে 6টি গ্রামের প্রায় 1,500 বিঘা জমির বীজতলা নষ্ট হয়েছে। মাঠে ধানের আগে পাতা ফেলে নইলো তা সব তলায় গেছে। শুধু আমার না তো, শত শত মানুষেরই এই অবস্থা, আমাদের গ্রামবাসী সবারই এক অবস্থা। এই 2 বছর অলরেডি আমাদের বিলে ধান হয় না, এবারও হয়নি। আমরা একটা আশা করেছিলাম যে আমাদের বিলে ধান হবে। আমার না কিছু নেই, কলু চলে যেটুকানি বই করবো আল ডেরেন সব বান্ধাই গেছে আমার, শুধু রুটি পারলে হয়ে যায়। তাই আমাকে যত ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ আমরা চাই। ভবদহ আন্দোলনের নেতারা জানান, বেড়িবাঁধ ভেঙে গেলেও তা মেরামতে ঘের মালিকদের কোনো তৎপরতা দেখা যায়নি। অনেকেরই অভিযোগ, পরিকল্পিতভাবে বাঁধ ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এখানে সবাই মাছ ছিল, ওনারা 8-10 জন 15 জনের মতো লোক দাঁড়াই পড়ে দেখছে বেড়ি ভেঙে গেছে। আমরা বলবো না যে উনি বেড়ি কেটে দিছে, কিন্তু আসলে ওনাদের অনেক কমতে ছিল। ঘের ব্যবসায়ীরা এবং হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এবং হচ্ছে এখানকার যে মৎস্য কর্মকর্তারা আছে তারা এর সাথে যুক্ত। কিন্তু আমাদের এই অঞ্চলে ভবদার উজানে কোনো ঘের ব্যবসায়ী, ঘের মালিক এই কাজটা করেনি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করবেন। ঘের বেশি গেছে, ঠিক আছে, এটা আমরা দেখছি, এটা আমরা অফিসে জানাবো, জানানোর পরে তারা কি ব্যবস্থা নেবে সেটা পরে জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাইছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহজে দেখে গেছে, দেখে ওনারা বলেছে দেখা যাক যদি আমাদের কিছু বিষ সার এরকম কোনো ব্যবস্থা দেওয়া যায় তাহলে আমরা দিতে পারি। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের নয়, তবে ভেঙে যাওয়া অংশটি মেরামত করে বড় আবাদের সহযোগিতার আশ্বাস দেন তারা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছিলাম যে তাদেরকে আমার পক্ষ থেকে কিছু জিওব্যাগ টিউব্যাগ দিয়ে তারা আবার পুনরায় ওইটা বেঁধে তারা পানি সেচে বড় আবাদ করবে কিনা এই অফারটা তাদেরকে দেওয়া আছে, উপজেলা প্রশাসনকেও বলছি। এখন তারা উদ্যোগ নিলে এটা করতে পারবে, এইটার সাথে আসলে আমাদের কোনো বিষয় নাই, এটা তাদের ইন্টারনাল বিষয়। এটা পানি উন্নয়ন বোর্ডের বাদ না, এটা হলো ঘেরের বেড়িবাঁধ। ভবদহে 4 দশকের জলাবদ্ধতা নিরসনে বিগত সময়ে 1000 কোটি টাকার প্রকল্প হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি। এখন যশোর। সাতক্ষীরায় হঠাৎ কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে ঘরের চাল উড়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক পরিবার। ভেঙে পড়েছে ছোট বড় বিভিন্ন গাছপালা। গতরাত 10টার দিকে জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড় শুরু হয়। প্রবল দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে জনজীবনে নেমে আসে দুর্ভোগ। বিভিন্ন এলাকায় অন্তত 15টি ঘরের টিনের চাল উড়ে যায়। আশ্রয়হীন হয়ে পড়ে অনেক পরিবার। কোথাও কোথাও বড় গাছ ও ডালপালা ভেঙে তাৎক্ষণিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সড়কে ব্যাহত হয় যান চলাচল। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে বলে জানায় জেলা প্রশাসন। যেরকম শিল সেই রকম ঝড়, আমাদের ঘর বাড়ি যা ছিল মানে ভেঙে চুরি সব এই ক্ষয়ক্ষতি। আমার ঘর বাড়ি সব ক্ষতি হয়ে গেছে, আমার কামাইয়ের লোক নেই, আমি কি করে ঠিক করবো, টাকা পয়সা নেই। আমাদের আর ক্ষয়ক্ষতি, আমাদের যা একটু ছিল তাও সব ভেঙে চুরি খেয়েই গেছে। ঘরে 3 চাল টাল তো সব উড়ে গেছে, তখন যে কি খাবো, একটু ঘরে যে 2টো চাল ছিল তাও ভিজি পড়ে গেছে, জিনিসপত্র তো সবই নষ্ট হয়ে গেছে। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।